নেশা নারী তাস তিলে তিলে সর্বনাশ, নারীগণ পারফরমেন্স অন। গুণীজনরা যখন এসব কথা বলছে নিশ্চয় কোনো কারণে তো বলছে, এবং সেটার একদম বাস্তব উদাহরণ আমরা কালকে পেয়ে গেছি না? লামিন ইয়ামালের পারফরমেন্স একদম হাই লেভেলে চলে গেছে না? জি, কালকে এলচের এগেনস্টে একদম শুরুর মিনিট থেকে লামিন ইয়ামাল ওয়াজ লুকিং সো ফ্রেশ, এবং এটা যে কোনো কারণ হতে পারে বাট আমার পার্সোনালি যেটা মনে হয় যে না, নিকি নিকোলের সাথে ব্রেকআপ হওয়ার কারণে না, তার কালকের যে পারফরমেন্স, তার যে শুরু থেকে তার যে ইন্টেন্সিটি, তার যে খেলার প্রতি যে অ্যাগ্রেশন, এটা আসছে হচ্ছে এল ক্লাসিকোর পরে সে যে ব্যাকল্যাশটা পাইছে। হ্যাঁ, নিকি নিকোলের সাথে হইতে পারে একটা ব্রেকআপের কারণে একটা মোটিভেশন আসছে, বাট মেইন মোটিভেশন আসছে সে যে ব্যাকল্যাশটা পাইছে, সে যে কিছু বেফাস মন্তব্য করছে, দেন সে যে এল ক্লাসিকোতে গিয়ে বুঝছে যে না, আমাকে কথাবার্তা আমাকে আরো শুধরাইতে হবে, আমাকে ওইরকম ভাবে বলতে হবে, আমাকে মাঠে দেখাইতে হবে, মুখে না মাঠে দেখাইতে হবে, পায়ের জাদু দেখাইতে হবে, তারপর মানুষ আমাকে আগের মতো ভালোবাসবে। এবং কালকে যখন 9 মিনিটে যে গোলটা হয়েছে, টিপিক্যাল লামিন ইয়ামাল টাইপের গোল, টিপিক্যাল সে আগে যেমন করছে, স্পেশালি গত সিজনে সে যেটা করছে, টিপিক্যাল ওই রকম গোল। দুইজনরে কাটায়, দুইজনরে ড্রিবলিং করে একদম প্রপার একটা শট, যেটা হালকা কার্ল করে ভিতরে ঢুকে গেছে। আমরা তো চাই ভাই, আমরা তো চাই লামিন ইয়ামাল এরকম করেই খেলুক। কে চাইবে তার টিমের বেস্ট প্লেয়ার খারাপ খেলুক? অবশ্যই না। আমাকে ওই দিন প্রচুর হেড দিছে যে লামিন ইয়ামালটা কেমনে এটা বলছো, তেমনি এটা বলছো। আপনারা এখন দেখেন, সে যখন খেলার মধ্যে ফোকাস করছে, লামিন ইয়ামাল যখন খেলার মধ্যে ফোকাস করে, যখন সে খেলার মধ্যে থাকে, দেন হি ইজ আ বিস্ট। হ্যাঁ, এখনো কালকে যে পারফরমেন্স দিছে ওইটা দিয়ে আমি একদম বিস্ট বলে ফেলবো না, বাট ও যে কি কি করতে পারে, ও যে কি কি কেপেবল, কি কি করার ক্যাপাবিলিটি সে রাখে, সেটা তো আমরা জানি। সো লামিন ইয়ামালের কালকে শুরু থেকে আমার খেলার তারে অনেক ফ্রেশ লাগছে, বাট আমার হ্যান্সি ফ্লিকের উপর মানে একটু আক্ষেপ আছে যে লামিন ইয়ামালকে একদম লাস্টে কেন ওঠানো হয়েছে, তাকে আরো আগে ওঠানো দরকার ছিল। যেহেতু অলরেডি সবাই জানে যে তার পিউবিক এরিয়াতে ইনজুরি আছে, সেখানে পেইন অনুভব করতেছে। সো তারে আমার মনে হচ্ছিল যে তারে আগে ভাগে উঠায় নেওয়া উচিত ছিল, রুনিভার দাগির একটু সুযোগ দেওয়া উচিত ছিল, বাট হ্যান্সি ফ্লিক কি করতেছে আই হ্যাভ নো আইডিয়া। বাট কালকে বার্সেলোনা একটা ক্রুশাল গেম জিতছে, এবং এই 3 পয়েন্ট আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে স্কোয়াড নিয়ে আমরা এখন খেলতেছি, হ্যাঁ হ্যাঁ, বার্সেলোনা পজিশন বেসড ফুটবল খেলে, বাট কালকে এলচের পজিশন আমাদের থেকে বেশি ছিল। এটা নিয়ে আপনার অনেক বড় আক্ষেপ থাকতে পারে, কালকে অনেক কিছু নিয়ে আপনার অনেক সমস্যা থাকতে পারে। এলচে ওয়াজ ফার বেটার দেন আস, অনেক কিছু বলতে পারেন, তাদের শটগুলো বারে লাগছে, না হলে আমরা হয়তো কালকের ম্যাচও পয়েন্ট ড্রপ করতে পারতাম। অনেক 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 এক্সকিউজ থাকতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্টস ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে রেজাল্টস, এবং রেজাল্টস বলতেছে যে বার্সেলোনা কালকে এলচের 3-1 হারাইছে, যেখানে বার্সেলোনা 3 পয়েন্ট পাইছে। সহজ কথা এটা। হ্যাঁ, কিছু কিছু গেম আছে যখন আমরা খারাপ খেলে ভালো পয়েন্ট নিয়ে যাই, বাট কালকে যে স্কোয়াড আমার কাছে ছিল, যে রোটেশন হয়েছে, তারপরে আমি স্যাটিসফাইড, আমি ট্রুলি স্যাটিসফাইড। স্পেশালি ফার্স্ট হাফ নিয়ে তো আমি আরো বেশি স্যাটিসফাইড। আমার প্রত্যেকটা প্লেয়ার যেভাবে প্রেস করতেছিল, আমার কাছে মনে হচ্ছে যে না, আমি এরকম বার্সেলোনায় দেখতে চাই যারা মোটিভেটেড। প্লেয়ার নাই, সমস্যা নাই, কোচিং স্টাফদের মধ্যে ঝামেলা, সমস্যা নাই, বোর্ডে ঝামেলা, সমস্যা নাই, আমাকে মাঠে দেখাই দিতে হবে। এবং মাঠে কালকে দেখাইছে যে না, কি কি হইতে পারে। কালকে আমি কোনো প্লেয়ারকে নিয়ে খুব একটা আমি করব না। যদি আমার বলার থাকে সেটা হচ্ছে আমি জুলস কুন্দেকে নিয়ে একটু কথাবার্তা বলতে পারি। সে কালকে বারবার বল লুজ করতেছিল, তার সাথে লাগালাগি করে বলটা নিয়ে যাচ্ছিল, এবং কাউন্টার অ্যাটাকের একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, যেটা আমাদের জন্য বিগ ম্যাচগুলোতে আমাদের অনেক বড় একটা ঝামেলা হইতে পারে। আরাহো টিপিক্যাল আরাহো, বা টিপিক্যাল আরাহো হইলো, আরাহোর প্রেজেন্সটা মাঠের ভিতরে একটা ডমিনেশন শো করে, আর আরাহোর যে ফিজিক্যালিটি ওইটাই একটা ডমিনেশন। সো আমার কালকে ম্যাচে আমি কোনো প্লেয়ারকে একদম ব্যাশ করার মতো কোনো প্লেয়ার খেলে নাই, সবাই মোটামুটি ভালো খেলছে। তবে কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে আমি যদি থ্যাঙ্কস না জানাই, আমার এই ভিডিও করার কোনো সার্থকতা থাকবে না। সবার আগে আসি, একদম সবার আগে লামিন ইয়ামাল। লামিন ইয়ামালটা আমি চাই যে সে এইভাবে করে খেলুক। সে এই পেস যদি বজায় রাখতে পারে, সে এই ইন্টেন্সিটি নিয়ে যদি খেলতে পারে, হি হ্যাজ দ্যাট পটেনশিয়াল টু বি দ্য নেক্সট রোনালদো অর মেসি। অনেক বেশি বেশি বলে ফেলতেছি, বাট তার ওই পটেনশিয়াল আছে মেসি রোনালদো হওয়ার, আছে। এখনকার যুগের অনেক প্লেয়ারের আছে। সো তারে জাস্ট ফোকাস রাখতে হবে তার খেলায়। তার গার্লফ্রেন্ড নিয়ে আমার কোনো সমস্যা নেই ভাই, আমি জানি সে আবার 2-3 সপ্তাহের ভিতর আরেকটা পটাই নিবে, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই।
আমার কথা হচ্ছে সে মাঠের পারফরমেন্সে বেশি বেশি ফোকাস থাকতে হবে, এবং সে মাঠের পারফরমেন্সে ফোকাস থাকলে আমাদের মনে শান্তি আসবে, নাহলে আমাদেরও বিচে দুইটা এখানে যায় দাঁড়ায় থাকবে। সো একে গেল লামিন ইয়ামাল। সেকেন্ড, ফার্মিন লোপেজ। আমি এখন যে কথাটা বলবো এই কথার জন্য আপনি আমার যদি গালিও দেন আমার কোনো সমস্যা নাই, এবং আমি গালি খাওয়ার মতো একটা কথা হয়তো বলে দিব যে না, হয়তো সে জাভি ইনিয়েস্তার মতো না হইলেও হি উইল বি দ্য নেক্সট কাল্ট হিরো অফ বার্সেলোনা। সে বার্সেলোনার নেক্সট কাল্ট হিরো হবে, আপনি এটা লিখে রাখেন। সে যেভাবে এখন খেলতেছে এভাবে যদি সে খেলতে থাকে, এক সময় ধরেন আজ থেকে 20 বছর পর আমরা এখন যেমন জাভি ইনিয়েস্তার আমরা একটা উদাহরণ দেই মিডফিল্ড নিয়ে, তখন আমরা ফার্মিন লোপেজের এই উদাহরণ দিতে পারবো। হ্যাঁ আমি জানি আমি অনেক বেশি কথা বলে ফেলছি, আমি একটু বাড়ায় চাড়ায় বলছি, বাট ওর যে পারফরমেন্স, ওর যে প্রেজেন্স, হ্যাঁ ও লাস্ট কয়দিন ধরে গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে, না আমি ওর গোল অ্যাসিস্টের জন্য না, আপনি মাঠে তার প্রেজেন্স আপনি লক্ষ্য করতে পারবেন। যখন অপোনেন্টের পায়ে বল আসে অফ দ্য বল, সে যাচ্ছে বলটাকে রিকভার করার জন্য। যখন তার পায়ে বল আসে সে খুঁজতেছে কিভাবে সে রানগুলো নেবে, তার তো স্পেশালিটি হচ্ছে রান নেওয়া, দূর থেকে শট নেওয়া, এবং সে এই কাজগুলোই কিন্তু করতেছে। এবং ও যে খেলাটা খেলতেছে, আমাকে এটা জুড বেলিংহামের ফার্স্ট রিয়াল মাদ্রিদের সিজনটার কথা মনে করাই দিচ্ছে। যেভাবে জুড বেলিংহাম স্টেপ আপ করছে ওই সময়টাতে, তখন তাদের কাছে কোনো একজন প্রপার নাম্বার 9 ছিল না, হোসেলু যখন ছিল তখনও কথা বলতেছি আর কি। জুড বেলিংহাম স্টেপ আপ করছিল এবং সেই সিজনে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, এবং ফার্মিন লোপেজও সে একই ক্যারেক্টার প্লে করতেছে বার্সেলোনাতে প্রেজেন্ট টাইমে। এবং সে যদি ইনজুরি মুক্ত হয়ে এভাবে যদি সে খেলতে পারে, আমার কাছে মনে হয় ইন নিয়ার ফিউচার হি উইল বি দ্য কাল্ট হিরো অফ বার্সেলোনা। লেখা রাখা। এই গেল আমাদের ফার্মিন লোপেজ। এবার আসি ফ্রেঙ্কি ডিয়ংটা নিয়ে কথা। পেদ্রি না থাকাটা আমাদের বার্সেলোনার মিডফিল্ডের জন্য যে কত বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা আমরা সবাই জানি, এবং কালকের ম্যাচে আমি ওইটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা বা ওইটা নিয়ে সবচেয়ে বেশি ওয়ারিড ছিলাম যে মার্কাসও যদি ফ্রেঙ্কি ডিয়ংয়ের সাথে পেয়ার আপ করে, তখন ফ্রেঙ্কি ডিয়ংকে একটু এক্সট্রা কাজ কারবার করতে হবে, একটু তাকে ডিপে আসতে হবে, একটু বল রিকভার করতে হবে। বাট কালকে ফ্রেঙ্কি ডিয়ং ওয়াজ এভরিওয়্যার। সে বুঝতেই দেয় নাই যে পেদ্রি কালকে মাঠে ছিল না, এবং এটা আমাদের জন্য অনেক বড় পজিটিভ সাইড। হ্যাঁ হয়তো ধরেন একটু লো ব্রকলা টিমের সাথে আমরা হয়তো এইভাবে করতে গেলে একটু ধরা খাবো, যেহেতু কালকে এলচে একটু আগায় আসা খেলার চেষ্টা করতেছিল, তার একটু পজিশন বেসড খেলার চেষ্টা করতেছিল, যার কারণে ফ্রেঙ্কি ডিয়ং অনেক বেশি সুন্দরভাবে সে খেলতে পারছে, সে মিডফিল্ড ডোমিনেট করে সে একটু আগে যেতে পারছিল। বাট কালকে আমি ফিল হয় নাই, আমার কোনো পেদ্রির অ্যাবসেন্সটা ফিল হয় না, কারণ ফ্রেঙ্কি ডিয়ং ওই কাজটা করে দিছে। সো হ্যাটস অফ টু হিম, সে আমাদের ক্যাপ্টেনের রোলটাই প্লে করছে। এবং আমাদের মধ্যে অনেক কুলের্স আছে যে মিডিয়া ট্রায়ালের কারণে ফ্রেঙ্কি ডিয়ংকে অনেক বেশি ব্যাস্ট করে বা অনেক বেশি মানে দেখতে পারেন অনেকে আছে, খুব কম সংখ্যক হলেও আছে। তবে কালকের খেলাটা দেখলে তার প্রতি আমাদের ওই আর আক্ষেপটা থাকার কথা না, এটা আমি পার্সোনালি মনে করি। সো ফ্রেঙ্কি ডিয়ংও গেল। এবার আসি ফেরান তোরেস আর রাশফোর্ড। ফেরান তোরেসে গোল করতেছে, এবং সে কালকে বার্সেলোনার হয়ে 50তম গোল করছে আমি যদি ভুল না করে থাকি। সো হি ইজ প্লেইং রিয়েলি গুড, বাট এখনও আমি বলবো সে কালকে আরও গোল মিস করছে, স্পেশালি ওই যে নাকি পেনে একদম ডিরেক্ট একটা সেভ দিছে ওইটা। আমি এখনও তাকে স্টার্টার হিসেবে দেখি না অনেস্টলি সেই। তবে এরকম ম্যাচগুলোতে তাকে স্টার্ট করানো উচিত, লেভানডস্কিকে একটু পরে নামানো উচিত, সুন্দর জিনিস হতে পারে। তবে কালকের ম্যাচে সে গোল করছে, গোল করলে ভালো লাগে, একজন স্ট্রাইকার একজন সুন্দরভাবে গোল করলেই ঠিক আছে। তবে কালকে তার গোলের চেয়ে ফার্মিন লোপেজের অবদানটা সেই গোলে বেশি ছিল। ফার্মিন লোপেজের সুন্দরভাবে বলটা দিছে এবং সে একটা ক্লিনিক্যাল নাম্বার 9 স্বরূপ একটা ফিনিশিং দিছে, তবে সেটাতে একটু ফার্মিন লোপেজের একটু অবদান বেশি ছিল। তবে ফার্মিন লোপেজের যে সেকেন্ড অ্যাসিস্টটা ছিল রাশফোর্ডকে, এবার আসেন মেইন ম্যান রাশফোর্ডকে নিয়ে কথা বলি। কালকের ম্যান অফ দ্য ম্যাচ রাশফোর্ড ইজ এ ব্লেসিং ভাই। আমার মানে বার্সেলোনা যারা ফ্যান আছে, কুলার্স আছে, তারা লোন প্লেয়ারের প্রতি তারা ভালোবাসায় পড়ে, এবং আরেকজন প্লেয়ার আমরা পেয়ে গেছি যার প্রতি আমরা ভালোবাসায় পড়ে যাব। রাফিনা সুস্থ হয়ে আসলে হয়তো তখন আমরা একটু স্কোয়াডের রোটেশন দেখব। তবে যেভাবে রাশফোর্ড এখন খেলতেছে, ওরে ডেফিনেটলি সাইন করা উচিত। সিজনের শুরুতে সে যখন আসছিল সবার একটাই ছিল যে আক্ষেপ ছিল, বা একটাই ধরেন এটা কি বলে, মানে আমি ওয়ার্ডটা মুখে আসতেছে না। সো সবার ওই রকম একটা ছিল যে ও ম্যান ইউনাইটেড ঠিক করতে পারে নাই, হয়তো 2-4টা গোল করবে, বাট ওর ওই কনফিডেন্সটা নাই। এবং শুরুর দিকের খেলাগুলোতে সেটা আমাদের ফিল হয়েছে যে রাশফোর্ড প্রিমিয়ার লিগ ছেড়ে যখন লালিগাতে আসছে সে এখানে কোপ আপ করতে পারবে না। বাট আস্তে 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 সে নিজেরা ইমপ্রুভ করছে। তার লাস্ট 2টা অলিম্পিয়াকোসের এগেনস্টে সে গোলটা আর কালকের গোলটা আপনি যদি দেখেন, সে কি কনফিডেন্টলি শটটা নিছে।
সে কনফিডেন্টলি শটটা নিছে, যার কারণে ডিরেক্ট একটা ব্যাঙ্গার গোল, যে গোলটা এসে একদম আমার কলিজায় লাগছে। এবং আমরা চাই রাশফোর্ড এভাবে খেলুক, এবং এভাবে যদি সে খেলে আমি চাইবো যে যদি নিকো উইলিয়ামসরা না পারো রাশফোর্ডরে পার্মানেন্টলি সাইন করে ফেলো। লাপোর্তা বোর্ডের কাছে এটাই আমার একটা অনুনয় বিনিময় অনুরোধ যে রাশফোর্ডকে সাইন করে ফেলা উচিত, সে যেভাবে খেলতেছে। এবং ওর খেলা দেখে মনে হচ্ছে যে আসলে ও ব্যাচটার জন্যই খেলতেছে, বার্সেলোনার যে ব্যাচটা আছে সেটার জন্য খেলতেছে। সে জানে যে এই ব্যাচের মানেটা কি। সে একদম প্রপার ধরেন একদম মানে ওই বড় ভাই ম্যাটেরিয়াল, যে ওই অ্যাটাকটাকে সে একদম সুন্দরভাবে সে ধরে রাখতে পারতেছে। যখন দরকার হচ্ছে সেন্ট্রালি যাচ্ছে, যখন দরকার হচ্ছে ওয়াইড যাচ্ছে, সে নিজের মতো করে খেলতেছে। এবং তার ভিতর যে কনফিডেন্সের বুস্ট আপটা হয়েছে, হ্যান্সিফলি কি খাওয়ায় পোলাপানরা আমি জানি না, বাট ওর কাছে আসলে পোলাপানের কনফিডেন্স বিল্ড আপ হয়ে যায়। রাফিনা কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেছে, এখন বর্তমান বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারের একজন। রাশফোর্ড সে কনফিডেন্স বিল্ড আপ করে তার যে গোল অ্যাসিস্ট সেটা দেখে তো মাথা নষ্ট। এত এক্সপেক্ট আপনিও করেন না আমি জানি, এত এক্সপেকটেশন কেউই রাখে নাই, ইভেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরাও রাখে না যে সে বার্সেলোনা এসে এত ভালো করবে। বাট আমরা একটা জেম পাইছি, আমাদেরকে এই জেমটারে বড় করতে হবে, ভালো রাখতে হবে, যাতে সে আমাদের লং টার্মে সার্ভিস দিতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ রাশফোর্ড ফর কামিং ইন টু বার্সেলোনা। আর কি বলবো, এভাবে খেলে যাও, আমাদের মনটা জিতিয়ে নাও। কালকে বিশ্বাস করেন ওই সময়টাতে মানে সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, এতবার ঘুম ধরতেছিল, তবুও কোনো মতে কষ্ট মষ্ট করে খেলাটা দেখলাম। তাও অনেক কিছু মনে নেই, সকালে আবার খেলা দেখছি, পুরা খেলা দেখি না, হাইলাইটস দেখছি, হাইলাইটস দেখার পর বুঝলাম তো আচ্ছা 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 বাট কালকে ইনাকি পেনাও অনেক ভালো খেলছে, আমাদের প্লেয়ার। আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করতেছিল, বলে যে আজকে কি ইনাকি পেনা স্টার্ট করতেছে। আমি বলি তো ইনাকি পেনা তো বার্সেলোনাতেই নেই। আমি মনে হলো ওরা দেখলাম, পরে মাথা আসলো ওতে এলচেতেই খেলে, পরে মানে ভালো লাগছে, সমস্যা নেই, ঠিক আছে। সো আপনার কাছে সবচেয়ে বেস্ট প্লেয়ার কারা লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। কালকের গেমটা আপনার কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ম্যাচ আমাদের ইউসিএল এ, সেটার প্রেডিকশন দিতে ভুলবেন না, ঠিক আছে, ক্লাব ব্রুজের এগেনস্টে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।